স্বাগত জানাই তোমাদের শিক্ষা দর্পণ চ্যানেলে। আজকের আলোচ্য বিষয় হলো ব্রুনারের ডিসকভারি লার্নিং বা ব্রুনারের উদ্ভাবনমূলক শিখন তত্ত্ব। আজকের ক্লাসে আমরা ব্রুনারের ডিসকভারি লার্নিং এবং সেই রিলেটেড যে সমস্ত এমসিকিউ টাইপের কোশ্চেন হতে পারে সে সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। আমি তোমাদের আগের ক্লাসে আচনবাড়ি তত্ত্বের মধ্যে ব্লক, থর্নডাইক, স্কিনার, এছাড়া কগনিটিভ থিওরির মধ্যে গেস্টাল্ট থিওরি, টলম্যানের থিওরি, বান্দুরার থিওরি ইত্যাদি পড়িয়ে দিয়েছি। এছাড়া পার্সোনালিটির বিভিন্ন তত্ত্বগুলো, ইন্টেলিজেন্সের বিভিন্ন তত্ত্বগুলো আমার পড়ানো হয়ে গেছে। এছাড়া সোশিওলজিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশনের মধ্যে যে সমস্ত বিষয়গুলো অন্তর্ভুক্ত আছে সেগুলোও পড়িয়ে দিয়েছি। এছাড়া ইন্ডিয়ান স্কুল, ওয়েস্টার্ন স্কুলের মধ্যে যে সমস্ত স্কুলগুলো অন্তর্ভুক্ত সেগুলো আমার পড়ানো হয়ে গেছে। তোমরা যদি এগুলো না দেখে থাকো প্লেলিস্ট থেকে এগুলো দেখে নিতে পারো। এছাড়া আমি প্রত্যেকদিন তোমাদের শর্ট ভিডিও আপলোড করে থাকি, যেখানে আমি ইম্পর্টেন্ট কি পয়েন্টগুলো বলে থাকি, যেগুলি তোমাদের যে কোনো কম্পিটিশন পরীক্ষায় প্রস্তুতি নেওয়ার জন্য বিশেষভাবে সাহায্য করবে। তোমরা যদি এগুলো না দেখে থাকো প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো। এছাড়া আমার পড়ানো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না, এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। তাহলে আমি কোনো ভিডিও আপলোড করলে সবার আগে তোমাদের কাছে পৌঁছাবে। তাহলে শুরু করা যাক আজকে ব্রুনারের ডিসকভারি লার্নিং বা ব্রুনারের উদ্ভাবনমূলক শিখন তত্ত্ব। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আশা করি তোমাদের ভালো লাগবে। ব্রুনার ছিলেন একজন আমেরিকান সাইকোলজিস্ট। তার তত্ত্বের নাম হলো উদ্ভাবনমূলক শিখন বা ডিসকভারি লার্নিং থিওরি। তাকে অনেক সময় কগনিটিভ কনস্ট্রাকটিভিজম মানে প্রজ্ঞামূলক নিমিত্তবাদও বলা যায়, মানে তার তত্ত্বকে ডিসকভারি লার্নিং বলা যায়। এছাড়া কগনিটিভ কনস্ট্রাকটিভিজমও বলা যেতে পারে। তাহলে আমরা কি জানতে পারলাম? ব্রুনার যে তত্ত্ব ডিসকভারি লার্নিং থিওরি দিয়েছেন সেটি জানা যায় তিনটি বইয়ের মধ্যে, মানে তিনটি গ্রন্থের মধ্যে এই তত্ত্বের কথা উল্লেখ আছে। গ্রন্থগুলোর নামগুলো একটু দেখে নিই। 1 নম্বর হলো প্রসেস অফ লার্নিং, 2 হলো টুয়ার্ড এ থিওরি অফ ইনস্ট্রাকশন, 3 হলো দ্য রিলেভেন্ট অফ এডুকেশন। তাহলে বইগুলোর নাম কি কি? দ্য প্রসেস অফ এডুকেশন, টুয়ার্ড এ থিওরি অফ ইনস্ট্রাকশন, দ্য রিলেভেন্ট অফ এডুকেশন। তাহলে এই তিনটে বইয়ের মধ্যে ব্রুনারের ডিসকভারি লার্নিং বা ব্রুনারের উদ্ভাবনমূলক শিখন তত্ত্বটি জানা যায়। আশা করি বোঝা গেল। আমরা কি বললাম? ব্রুনারের তত্ত্বের নাম হলো ডিসকভারি লার্নিং। ডিসকভারি লার্নিং ছাড়াও আরও অনেক নাম আছে, এই নামগুলো একটু দেখে নিন। ব্রুনারের তত্ত্বকে অনেক সময় বলা হয় প্রবলেম বেসড লার্নিং। 2 নম্বর হলো এক্সপেরিমেন্টাল লার্নিং। তারপর 21 সেঞ্চুরি লার্নিং। তাহলে ব্রুনারের তত্ত্বকে ডিসকভারি লার্নিং না বলে প্রবলেম বেসড লার্নিংও বলা যায়, এক্সপেরিমেন্টাল লার্নিংও বলা যায়, 21 সেঞ্চুরি লার্নিংও বলা যায়। আশা করি বোঝা গেল। এবার আমরা জানি ব্রুনারের যে ডিসকভারি লার্নিং তার প্রিন্সিপালগুলো কী কী সেটা একটু দেখে নিই। প্রথমে আছে প্রবলেম সলিউশন, 2 নম্বর হলো ইন্টিগ্রেশন অ্যান্ড কানেক্টিং, 3 নম্বর হলো অ্যানালিসিস, আর 4 নম্বর হলো লার্নিং ম্যানেজমেন্ট। তাহলে আমরা কি ডিসকভার মানে হলো কোনো জিনিস আবিষ্কার করা। ব্রুনারের যে ডিসকভারি লার্নিং আছে সেখানে সেই লার্নিংটা প্রবলেম সলভিং মানে কোনো প্রবলেমের সলিউশন করাকে বলা হয় ডিসকভারি লার্নিংয়ের মধ্যে অন্তর্ভুক্ত। তারপর বলেছে ইন্টিগ্রেশন অ্যান্ড কানেক্টেড। ইন্টিগ্রেশন মানে একটার সঙ্গে একটা রিলেট করে একটা নতুন জিনিস আবিষ্কার করা বলা যেতে পারে। তারপর তার লার্নিংয়ের মধ্যে অ্যানালিসিস করা হয় বা লার্নার ম্যানেজমেন্টের কাজেও ব্যবহার করা হয়। তাহলে ব্রুনারের লার্নিং তত্ত্বের যে প্রিন্সিপালগুলো আছে কী কী আছে? একটা হলো প্রবলেম সলভিং, ইন্টিগ্রেশন অ্যান্ড কানেক্টেড করা, অ্যানালিসিস করা, আর লার্নার ম্যানেজমেন্ট। আশা করি বোঝা গেল। এরপরে দেখে নিই কী আছে। ব্রুনার প্রভাবিত হয়েছেন জিন পিয়াজ এবং লে ভাইগস্কের দ্বারা। ব্রুনার বিশেষভাবে প্রভাবিত হয়েছেন জিন পিয়াজের তত্ত্বের দ্বারা এবং ভাইগস্কের দ্বারা। ব্রুনারের শিখন তত্ত্বটি 3টি স্তরের কথা উল্লেখ রয়েছে। 3 স্টেজ অফ লার্নিং। ব্রুনার যে শিখন তত্ত্বটি দিয়েছে সেখানে 3টি স্তরের কথা উল্লেখ রয়েছে। এবার আমরা এই শিখন তত্ত্বগুলো কী কী সেগুলো দেখে নিই। 1 নম্বর হলো ইনঅ্যাক্টিভ বা কংক্রিট স্টেজ বা ক্রিয়া অনুষ্ঠানিক স্টেজ। 2 নম্বর হলো আইকনিক বা পিক্টোরিয়াল স্টেজ বা প্রতিফলন পর্যায় বা দৃষ্টি রূপ ভিত্তিক স্তর। 3 নম্বর হলো
সিম্বলিক বা অ্যাবস্ট্রাক্ট স্টেট বা সাংকেতিক স্টেট। তাহলে আমরা কী কী জানতে পারলাম? 1 নম্বর হলো ইনঅ্যাক্টিভ স্টেজ, আইকনিক স্টেজ বা সিম্বলিক স্টেজ। তিনটে এই যে স্টেজগুলো আছে তোমরা এগুলো সিকোয়েন্সি অনুযায়ী মনে রাখবে, কারণ পরীক্ষাতে অনেক সময় এই যে ইনঅ্যাক্টিভ বা আইকনিক বা সিম্বলিক এগুলি সিকোয়েন্সই পড়ে। এখানে দেখো ইনঅ্যাক্টিভ স্টেজকে বাংলায় বলা হয় ক্রিয়া অনুষ্ঠানিক স্টেজ বা দৃষ্টিরূপ ভিত্তিক স্টেজ বা সাংকেতিক স্টেজ। তোমরা এগুলো মনে রাখবে। এরপরে দেখে নি কি আছে। এরপরে যে আমরা যে ইনঅ্যাক্টিভ স্টেজ বা আইকনিক স্টেজ বা সিম্বলিক স্টেজগুলো পড়লাম, এগুলো এবার প্রত্যেকটা আলাদা আলাদা করে একটু দেখে নিই। প্রথমে আছে ইনঅ্যাক্টিভ স্টেজ বা ক্রিয়া অনুষ্ঠানিক স্টেজ। এখানে বয়স হলো 0 থেকে 18 মাস। এই স্তরের শিশুরা কিছু বলার থেকে অঙ্গ সঞ্চালনে স্বচ্ছন্দ বোধ করে, অর্থাৎ তাদের প্রজ্ঞা সংগঠন সঞ্চালন প্রক্রিয়া বিষয়টি প্রাধান্য পায়। যেমন একটি শিশু সাইকেল চালাতে পারে কিন্তু কী করে চালায় তা জানতে পারে না। তাহলে কি বলা আছে? ইনঅ্যাক্টিভ স্টেজ বা ক্রিয়া অনুষ্ঠানিক স্টেজ। এই স্তরে সাধারণত লার্নিং বাই ডুইং, কোনো জিনিস কাজ করে শেখে। যেমন কোনো জিনিস করলো, তারপর থেকে সেইখান থেকে জ্ঞান অর্জন করলো। এই স্টেজকে বলা হয় ইনঅ্যাক্টিভ স্টেজ। এখানে কোনো জিনিস অ্যাকশানের মাধ্যমে হয় বা লার্নিং বা ডুইংয়ের মাধ্যমে, মানে কোনো জিনিস কাজ করে বা অ্যাকশন করে সেই জ্ঞান হয়। এই সময় তাদের মন থাকে আনকনসিয়াস, মানে অচেতন অবস্থায় থাকে। কোনো জিনিস দেখে শিখলো কিন্তু সেই সম্বন্ধে কোনো ধারণা তাদের থাকে না। একে বলা হয় ইনঅ্যাক্টিভ স্টেজ বা ক্রিয়া অনুষ্ঠানিক স্টেজ। আর এই স্টেজের বয়স হলো 0 থেকে 18 মাস। এই যে বয়সগুলো আছে তোমরা এগুলো মনে রাখবে। পেঁয়াজের সেন্সারি মোটর স্টেজের সঙ্গে এই স্টেজের সামঞ্জস্য হয়েছে। জিন পেঁয়াজের 4টে স্টেজের কথা বলেছেন, যেমন সেন্সারি মোটর স্টেজ, প্রি অপারেশন স্টেজ, কংক্রিট অপারেশন স্টেজ, ফর্মাল অপারেশন স্টেজ। যে স্টেজগুলো বলেছেন তার সঙ্গে এই জিন পেঁয়াজের সেন্সারি মোটর স্কেলের সঙ্গে এর সামঞ্জস্য রয়েছে। আমি তোমাদেরকে জিন পেজ পড়েনি, নেক্সট ক্লাসে জিন পেজ পড়ে যাবো, তখন এই সেন্সারি মোটর স্টেজটা কী জিনিস এটা আরও ভালো করে বুঝিয়ে দেবো। তোমরা এইটুকু মনে রাখো যে পেজের সেন্সারি মোটর স্টেজের সঙ্গে এই ব্রুনারের ইনঅ্যাক্টিভ স্টেজের সামঞ্জস্য রয়েছে। আশা করি বোঝা গেল। এরপরে পয়েন্টটা দেখেছি আইকনিক বা পিক্টোরিয়াল স্টেজ বা প্রতিফলিত স্তর, বা এখানে বয়স হলো 18 মাস থেকে 6 বছর। তাহলে সেকেন্ডটা কি আছে? আইকনিক স্টেজ। আইকনিক স্টেজটা কীরকম? এই স্তরে বালকরা সব কিছু দৃষ্টিরূপে দেখতে পায়, তাদের কথাবার্তার দৃষ্টিরূপটি প্রাধান্য পায়। যেমন একটি বালক ত্রিভুজের চিত্র অঙ্কন করতে পারে কিন্তু ত্রিভুজের ধারণাটি ব্যাখ্যা করতে পারে না। তাহলে কি হচ্ছে? আইকনিক স্টেজে কি হয়? কোনো পিকচার দেখলো বা সেই জিনিস দেখে তার জ্ঞান অর্জন করছে, সেই সম্বন্ধে কোনো ধারণা হয় না। যেমন কেউ সাপোজ ধরো কেউ একটা আপেল দেখলো, একটা পিকচার লাল রঙের একটা দেখলো, এরকম টাইপের আপেল দেখে এটা বলে দিল এটা আপেল, মানে এই যে ধারণা পিকচার দেখে সেই সম্বন্ধে যে জ্ঞান অর্জন করেছে তাকে বলা হয় আইকনিক স্টেজ বা প্রতিফলিত পর্যায়। এই স্টেজটি পেঁয়াজের প্রি অপারেশন স্টেজের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তাহলে এটা পেঁয়াজের কোন স্টেজের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ? এটা এই স্তরটি পেঁয়াজের প্রি অপারেশন স্টেজের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তোমরা এই যে পেঁয়াজের কোন স্টেজের সঙ্গে কোন স্তরের সঙ্গে কোন স্তরের সামঞ্জস্য এটা মনে রাখবে, কারণ অনেক সময় বলে যে ব্রুনারের এই যে প্রথমটা কি বলে, প্রথমটা যেমন ইনঅ্যাক্টিভ স্টেজ, এই ইনঅ্যাক্টিভ স্টেজের সঙ্গে পেঁয়াজের কোন স্টেজের সামঞ্জস্যপূর্ণ এটা পরীক্ষা অনেক সময় পড়ে। তোমরা এইটা মনে রাখবে। আশা করি বোঝা গেল। এবার 3 নম্বরটা দেখে নিই, হলো সিম্বলিক বা অ্যাবস্ট্রাক্ট বা সাংকেতিক স্তর। এখানে বয়স হলো 6 বছর থেকে স্টার্ট হয়। তাহলে কি আছে? তৃতীয় স্তর হলো সিম্বলিক স্তর বা সাংকেতিক স্তর। এই স্তরে কি হয়? তৃতীয় স্তরে কিশোরদের সংগঠনের সাংকেতিক চিহ্ন যুক্তির প্রাধান্য পায়। এখানে কিশোর ধারণা ব্যাখ্যা করতে ভাষা ও অন্যান্য সংকেত ব্যবহার করে। এই স্তরে বিমূর্ত অনুমান এবং চিন্তার নমনীয় প্রাধান্য পায়। এই স্তরে ধারণা, ভাবনা গ্রহণ এবং প্রকাশের মাধ্যমে হিসাবে ভাষা গুরুত্বপূর্ণ স্থান গ্রহণ করে। উদাহরণস্বরূপ এই স্তরে একটি বালক ত্রিভুজের ব্যাখ্যা করতে পারে বা কিভাবে সাইকেল চালাতে পারে সেই ধারণা দিতে পারে। তাহলে কি বললাম আগে? আমরা আগের স্তরগুলো যে এই যে ধারণা করলো, মানে আইকনিক স্টেট বা ইনঅ্যাক্টিভ স্টেট বা আইকনিক স্টেট এর ধারণা করতে হবে কিন্তু কোনো ব্যাখ্যা দিতে পারে না, কিন্তু সিম্বলিক স্তরে সেই সম্বন্ধে তাদের জ্ঞান হয়ে যায়। এই যে আগের স্তরে বললাম সাইকেল চালাতে হবে, কিন্তু সাইকেল কী করে চালায় সেটা বলতে বলে সে পারত না, বা ত্রিভুজের যে পিকচার দেখলো যে ত্রিভুজটা ব্যাখ্যা দিতে সেটা পারত না, কিন্তু সিম্বলিক স্টেট বা সাংকেতিক স্তরে সেই সম্বন্ধে ব্যাখ্যা দিতে পারবে। যেমন আইকনিক স্টেটে আমি বললাম একটা আপেল দেখি যে একটা পিকচার দেখালো যে এটা আপেল, সেই ধারণাটা হলো, কিন্তু আপেল যে
পরে এই সাংকেতিক স্তরে বা সিম্বলিক স্তরে সেই সম্বন্ধে একটা ধারণা দিতে বা ব্যাখ্যা যদি বলতে দেয় সেটা বলতে পারবে। এটাই হলো সিম্বলিক স্টেজ। তাহলে আমরা স্টেজগুলো কী কী দেখলাম? আইকনিক স্টেজ বা প্রথমটা হলো ইনঅ্যাক্টিভ স্টেজ বা ক্রিয়া অনুষ্ঠানিক স্টেজ, আইকনিক স্টেজ বা প্রতিফলিত পর্যায়, এবং তৃতীয় হলো সাংকেতিক স্তর। আশা করি বোঝা গেল। এরপরে দেখে নিই কী আছে। এবার দেখে নিই ব্রুনার একটা কথা ব্যবহার করেছে, সেটা হলো স্যাফোফোল্ডিং। এই যে স্যাফোফোল্ডিং কী জিনিস সেই সম্পর্কে একটু দেখে নিই। যে হেল্প বা গাইডেন্স বা ইনস্ট্রাকশন দিলে শিশু নিজের মধ্যে সমস্যা সমাধান করতে পারে, সেই হেল্প, গাইডেন্স বা ইনস্ট্রাকশনকে বলা হয় স্যাফোফোল্ডিং। স্যাফোফোল্ডিং কি? কোনো বাচ্চা বা শিশুকে যখন কোনো হেল্প করা হয় বা গাইডেন্স দিলে কোনো সমস্যার সমাধান করে তাকেই বলা হয় স্যাফোফোল্ডিং। মানে দেখো কোনো বাচ্চা কিছু করছে, তাকে যদি একটু সাহায্য করা যায় সে তখন সেই কাজটা আরও ভালোভাবে করতে পারে। এই যে সাহায্য করা, এই সাহায্য করাকেই বলা হয় স্যাফোফোল্ডিং। এই যে স্যাফোফোল্ডিং কথাটি ভাইগস্কির সঙ্গে মিল আছে। ভাইগস্কি এই স্যাফোফোল্ডিং কথাটা ব্যবহার করেছে। যখন ভাইগস্কি পড়াবো তখন আরও ডিটেলসে এটা বলবো। তোমরা এইটুকু জেনে নাও ব্রুনারও এই স্যাফোফোল্ডিং কথাটি ব্যবহার করেছে। এটা কোনো জিনিসকে, কোনো বাচ্চাকে হেল্প করতে বা সাহায্য করতে বা সেই কাজটা যদি আরও ভালোভাবে করতে পারে তার জন্য যে সাহায্য করা, এটাকেই বলা হয় স্যাফোফোল্ডিং। আশা করি বোঝা গেল। তারপর ব্রুনার আরেকটা কথা বলেছে, এমওকে, মোর নলেজ অ্যান্ড আদার। এই কথাটি অনেক সময় বলে মোর নলেজ অ্যান্ড আদার, এই কথাটি কে ব্যবহার করেছে? এটা ব্রুনার ব্যবহার করেছে। এটা তোমরা একটু মনে রাখবে। তারপর একটা কথা আছে, ব্রুনার ব্যবহার করেছেন আর একটা কথা ব্যবহার করেছে কারিকুলামের ক্ষেত্রে, স্পাইরাল কারিকুলাম। এবার আমরা একটু দেখে নিই স্পাইরাল কারিকুলামটা কী জিনিস। স্পাইরাল কারিকুলাম হলো, এখানে শিক্ষার্থী যখন শেখে তখন পূর্বে যা শিখেছে, সে কি শিখেছে তা মাঝে মাঝেই প্রাসঙ্গিক ক্ষেত্র উল্লেখ করে। একে বলা হয় স্পাইরাল কারিকুলাম। এটা হলো সিম্পল থেকে কমপ্লেক্স। মানে একটা দেখো তোমার এখানে পিকচার দেখায়, এটা হলো স্পাইরাল কারিকুলামের পিকচার। এটা কি হচ্ছে দেখো, মানুষ যখন কোনো বাচ্চা যখন কোনো জিনিস শিখে, প্রথমে যেটা শিখেছে আস্তে আস্তে সে নতুন জিনিসে, সাপোজ ধরো কোনো অনের বাচ্চা যখন টুয়ে উঠলো, তাকে টুয়ে উঠলে সেই নতুন সব কিছু নতুন শিখতে চায় না, অনের সঙ্গে রিলেট করে টুয়ের সিলেবাসটা তৈরি করা হয়। এই যে কোনো জিনিস শিখছে তাই পুরনোর সঙ্গে রিলেট করে, পুরনোর সঙ্গে সম্পর্ক রেখে যখন নতুন জিনিস শেখানো হয়, এটাকেই বলা হয় স্পাইরাল কারিকুলাম। যেমন এটা এইখানে দেখো, এখানে যেমন অনে পড়ছে, অনে পড়লে যে একটা জিনিসে সে মাস্টারি করলো, তারপরে আস্তে সেই জিনিসকে রিভাইজ করলে তারপর নিউ নলেজ হলো। একটা জিনিসে মাস্টারি অর্জন করলো, তারপর সেইটাকে আবার রিভাইজ করে তারপর ধীরে ধীরে একটা নতুন জ্ঞান অর্জন করে, এটাকেই বলা হয় স্পাইরাল কারিকুলাম। তাহলে স্পাইরাল কারিকুলাম কী হচ্ছে, একটা বাচ্চা যখন নতুন কিছু শেখে তা প্রথমেই নতুন কিছু শিখলো না, পুরনোটার সঙ্গে রিলেট করে সেই নতুন জিনিসটাকে জ্ঞান অর্জন করে, একেই বলা হয় স্পাইরাল কারিকুলাম। আশা করি বোঝা গেল। এরপরে কি আছে, এবার আমরা ব্রুনার যে ডিসকভারি লার্নিং বা উদ্ভাবনমূলক শিখন তত্ত্বের কথা উল্লেখ করেছে, সেখানে কয়েকটা কম্পোনেন্টের কথা বলছে, উপাদানের কথা বলছে। এই উপাদানগুলি কি কি? 1 নম্বর হলো অ্যাক্টিভেশন বা সক্রিয়করণ, মেনটেনেন্স বা রক্ষণাবেক্ষণ, আর 3 নম্বর হলো ডাইরেকশন বা নির্দেশদান। এটা খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষাতে অনেক সময় বলে ব্রুনার যে কম্পোনেন্ট ব্যবহার করেছে সেই কম্পোনেন্টগুলো কী কী? অ্যাক্টিভেশন, মেনটেনেন্স অ্যান্ড ডাইরেকশন। তোমরা অবশ্যই ভালো করে মনে রাখবে, অ্যাক্টিভেশন, মেনটেনেন্স অ্যান্ড ডাইরেকশন, সক্রিয়করণ, রক্ষণাবেক্ষণ অ্যান্ড নির্দেশদান। এবার আমরা শিক্ষাক্ষেত্রে ব্রুনারের তত্ত্বের তাৎপর্যটা জেনে নিই। প্রথম আছে শিখনের পূর্বাবস্থা, ডিসপোজিশনাল অফ লার্নিং। শিখনের যে কোনো তথ্য, শিক্ষার্থীদের অভিজ্ঞতা এবং প্রাসঙ্গিক বিষয় শিক্ষক সচেতন হবেন। এর ফলে শিক্ষার্থীদের মধ্যে শিখনের ইচ্ছা তৈরি হবে। শিক্ষক মশাই এমন করে পড়াবে সেই বিষয়ের প্রতি শিক্ষার্থীর আগ্রহ বা ইন্টারেস্ট তৈরি হয়। শিক্ষণের বিষয়টি এমনভাবে উপস্থাপন করতে হবে শ্রেণীকক্ষে, তাদের শিক্ষার্থীদের মধ্যে সেই পড়ার প্রতি ইন্টারেস্টটা তৈরি হয়। একেই বলা হয় প্রি ডিসপোজিশনাল অফ লার্নিং। আশা করি বোঝা গেল। 2 নম্বর পয়েন্ট কী আছে দেখে নিই। 2 নম্বর হলো জ্ঞানের সংগঠন, স্ট্রাকচার অফ নলেজ। শিক্ষাদান তথ্য অবশ্যই কিভাবে জ্ঞান সংগঠিত করছে তা নির্দেশ করবে, এবং যাতে শিক্ষার্থী দ্রুত শিখতে পারে, কোনো জিনিস জানি শিক্ষার্থী দ্রুতভাবে শিখতে পারে সেই বিষয়ে শিক্ষক মহাশয়কে দৃষ্টি রাখতে হবে। 3 নম্বর হলো সিকুয়েন্স অফ প্রেজেন্টেশন, উপস্থাপনের ধারাবাহিকতা। পাঠদানের তথ্য অবশ্যই বিষয় উপস্থাপনের ধারাবাহিকতা
ইনঅ্যাক্টিভ, আইকনিক অ্যান্ড সিম্বল বজায় রাখতে হবে, মানে পাঠদানটা এমনভাবে করতে হবে সেটি ধারাবাহিক মানে কন্টিনিউটি থাকতে হবে, মানে সিকোয়েন্সি অনুযায়ী পাঠদানকে করতে হবে। এটাকে এই জন্য বলা হয়েছে কোনো জিনিস যদি সিকোয়েন্সি করে তাহলে শিক্ষার্থীদের মধ্যে সেই বিষয় প্রতি আগ্রহ তৈরি হবে এবং সেই জিনিসটা তাড়াতাড়ি তারা শিখতে পারবে। 4 নম্বর কি আছে? পুরস্কার বা শাস্তি দান। যে কোনো উত্তম পাঠদানের তথ্যে শিক্ষক শিক্ষণ প্রক্রিয়ার ক্ষেত্রে পুরস্কার ও শাস্তিদানের ব্যবস্থা করতে হবে। কোনো জিনিস পড়ালে শিক্ষার্থীদের মধ্যে যে পড়ার প্রতি আগ্রহ তৈরি, এই জন্য পুরস্কার দিতে হবে বা ভুল করে তাকে শাস্তিদানের ব্যবস্থা করে, মানে শাস্তির ভয় অনেক সময় শাস্তি দেবে বলে সেই জিনিসটা ভালো করে করবে, বা পুরস্কার প্রশংসা করে সেই কাজের প্রতি ইন্টারেস্ট তৈরি হবে, মানে পেশনা যদি মোটিভেট করা হয় তাহলে বেশি ছাত্রছাত্রী আরও বেশি আগ্রহের সঙ্গে সেটা পড়বে। এই জন্য পুরস্কার ও শাস্তিদানের ব্যবস্থা করতে হবে। তাহলে আমরা কী কী পড়লাম? শিক্ষাক্ষেত্রে তাৎপর্যগুলো কী কী? প্রি ডিসপোজিশন অফ লার্নিং মানে শিক্ষার পূর্বাবস্থা, তারপর স্ট্রাকচার অফ নলেজ জ্ঞানের সংগঠন, সিকোয়েন্স অফ প্রেজেন্টেশন উপস্থাপনের ধারাবাহিকতা বজায় রাখতে হবে, আর লাস্ট হলো পুরস্কার আর শাস্তিদানের ব্যবস্থা করতে হবে। তাহলে সেই ছাত্রছাত্রী পড়ার প্রতি আগ্রহ ও ইন্টারেস্ট তৈরি হবে। আশা করি বোঝা গেল। তাহলে আমাদের ব্রুনার কমপ্লিট হয়ে গেল। এবার আমরা ব্রুনার থেকে যে সমস্ত এমসিকিউ টাইপের কোশ্চেন হতে পারে সেগুলো একটু আলোচনা করে নিই। 1 নম্বর কোশ্চেন কি আছে দেখে নিই। 1 নম্বর হলো ডিসকভার লার্নিং থিওরি, উদ্ভাবনমূলক শিখন তত্ত্বের প্রবক্তা কে? অপশানগুলো কি আছে? 1 নম্বর হলো জেরেমি ব্রুনার, 2 নম্বর হলো জিন পেয়াজ, 3 নম্বর হলো ভাইগস্কি, আর 4 নম্বর হলো টনম্যান। আশা করি তোমরা সবাই জানো ডিসকভার লার্নিং প্রবক্তা হলেন ব্রুনার, জেরেমি ব্রুনার। 2 নম্বর কোশ্চেন দেখে নিই। ব্রুনারের উদ্ভাবনমূলক শিখন তত্ত্ব অনুযায়ী নিচের কোন চিন্তা তার পদ্ধতি নয়, মানে কোন পদ্ধতিতে এখানে অন্তর্ভুক্ত না ব্রুনারের শিখন তত্ত্বে সেটা বলতে চেয়েছে। ইনঅ্যাক্টিভ, সিম্বলিক, নিউমেরিক অ্যান্ড হলো আইকনিক। তাহলে আমরা কী কী পড়েছিলাম? ব্রুনারের শিখন তত্ত্বে কী কী আছে? ইনঅ্যাক্টিভ, আইকনিক অ্যান্ড সিম্বলিক, কিন্তু নিউমেরিক আমরা পড়িনি, তাহলে এটা ভুল, মানে এটা অ্যান্সার হবে সি। আশা করি বোঝা গেল। 3 নম্বর কোশ্চেন আছে, কি আছে দেখে নিই। 3 নম্বর, এটা 3 হবে। 3 নম্বর কোশ্চেন হলো ব্রুনারের তত্ত্ব অনুযায়ী ঊর্ধ্বক্রমের শিখন স্তরগুলি হলো, মানে সিকোয়েন্সি বলেছে এখানে। 1 নম্বর অপশান হলো আইকনিক, সিম্বলিক, ইনঅ্যাক্টিভ মানে দৃষ্টিরূপ ভিত্তিক, সাংকেতিক ভিত্তিক অ্যান্ড ক্রিয়া আনুষ্ঠানিক ভিত্তিক। বি আছে ইনঅ্যাক্টিভ, আইকনিক, সিম্বলিক, ক্রিয়া দৃষ্টিভিত্তিক অ্যান্ড সাংকেতিক ভিত্তিক। আর 3 আছে সিম্বলিক, আইকনিক, ইনঅ্যাক্টিভ মানে সাংকেতিক ভিত্তিক, দৃষ্টিরূপ ভিত্তিক, ক্রিয়া আনুষ্ঠানিক ভিত্তিক। আর 4 আছে আইকনিক, ইনঅ্যাক্টিভ অ্যান্ড সিম্বলিক, দৃষ্টিরূপ ভিত্তিক, ক্রিয়া আনুষ্ঠানিক ভিত্তিক অ্যান্ড সাংকেতিক ভিত্তিক। তাহলে এটার অ্যান্সার কী হবে? এটা অ্যান্সারে মানে ইনঅ্যাক্টিভ, আইকনিক অ্যান্ড সিম্বলিক। এটা কোথায় আছে দেখে নিই একটু। এটা আছে বি এ, ইনঅ্যাক্টিভ, আইকনিক অ্যান্ড সিম্বলিক। এটা অ্যান্সার হবে তাহলে বি। তোমরা এই সিকোয়েন্সিটা ভালো করে মনে রাখবে, পরীক্ষাতে অনেক সময় এই সিকোয়েন্সি অনুযায়ী কোশ্চেন থাকে। 4 নম্বর কোশ্চেনটা দেখে নিই। 4 নম্বর কোশ্চেন হলো ব্রুনারের দৃষ্টিরূপ ভিত্তিক পর্যায়টি পেঁয়াজের জ্ঞানমূলক বিকাশের কোন পর্যায়ে অন্তর্ভুক্ত? মানে এখানে বলা আছে ব্রুনারের দৃষ্টিরূপ ভিত্তি হলে আইকনিক স্টেজটি পেঁয়াজের কোন স্তরের সঙ্গে অন্তর্ভুক্ত সেটা জানতে চেয়েছে। অপশানগুলো দেখেছি। 1 নম্বর হলো প্রি অপারেশন স্টেজ, 2 হলো সেন্সারি মোটর স্টেজ, সি আছে কংক্রিট অপারেশন স্টেজ, আর ডি আছে ফর্মাল অপারেশন স্টেজ। মানে ব্রুনারের আইকনিক স্টেজটি পেঁয়াজের কোন স্টেজের সঙ্গে অন্তর্ভুক্ত? এটা হবে প্রি অপারেশন স্টেজের সঙ্গে অন্তর্ভুক্ত। আর সেন্সারি মোটর স্কেলের সঙ্গে ব্রুনারের কোন স্টেজটা অন্তর্ভুক্ত? এটা হলো ইনঅ্যাক্টিভ বা ক্রিয়া অনুষ্ঠান ভিত্তিক স্টেজটি পেঁয়াজের সেন্সারি মোটর স্টেজের সঙ্গে অন্তর্ভুক্ত। তোমরা এটা ভালো করে মনে রাখবে। 5 নম্বর কোশ্চেনটা দেখে নিই। কোনটি ব্রুনারের শিখন পদ্ধতির অন্তর্ভুক্ত বিষয়? 1 নম্বর অপশান কি আছে? আবিষ্কার শিখন মানে ডিসকভার লার্নিং। বি আছে সাংকেতিক শিক্ষা মানে সাইন লার্নিং। সি আছে মুখস্থ শিক্ষা রোট মেমোরাইজ লার্নিং। আর 4 আছে অনুবর্তন শিক্ষণ বা কন্ডিশনিং লার্নিং। এটা হোমওয়ার্ক থাকবে, এটা তোমরা সবাই আমাকে মেসেজ করে বলবে মানে ব্রুনারের শিখন পদ্ধতিটি কী, এটা যেটা অ্যান্সার হবে তোমরা মেসেজ করে আমাকে সবাই বলবে। 6 নম্বর কোশ্চেন দেখে নিই। 6 নম্বর লাস্ট কোশ্চেন। 6 নম্বর কোশ্চেনটা একটু দেখে নিই। According to Bruner, discover approach is a most for learning with component of which of the following? মানে ব্রুনারের ডিসকভার লার্নিং কম্পোনেন্টগুলো কম্পোনেন্টগুলো বলতে বলেছে। অপশানগুলো দেখে নিই। অ্যাক্টিভেশন, মেনটেনেন্স অ্যান্ড ডাইরেকশন। বি আছে
স্টিমুলার, সিচুয়েশন, রেসপন্স, রিইনফোর্সমেন্ট। সি আছে অ্যাসিমিলেশন, অ্যাকোমোডেশন অ্যান্ড অ্যাডাপ্টেশন। আর ডি আছে সেলফ মোটিভেশন, বিলিভ, সেলফ কন্ট্রোল অ্যান্ড সেলফ রিয়াকশন। তাহলে কী হবে, আমরা কি পড়লাম, ব্রুনারের কম্পোনেন্টগুলো কী হয়েছে, অ্যাক্টিভেশন, মেনটেনেন্স অ্যান্ড ডাইরেকশন। এটাই হলো ব্রুনারের কম্পোনেন্ট। আর এখানে যা দেখা যাচ্ছে বিয়ার দেখো অপশান আছে স্টিমুলার, সিচুয়েশন, রেসপন্স অ্যান্ড রিইনফোর্সমেন্ট, এটা কার আছে, এটা স্কিনারের। আর অ্যাসিমিলেশন, অ্যাকোমোডেশন, অ্যাডাপ্টেশন এটা কিসে বলেছে, এটা পেঁয়াজের আছে। আর অ্যাক্টিভ, মোটিভেশন, বিলিভ, সেলফ কন্ট্রোল অ্যান্ড সেলফ রেসপন্স এটা কার আছে, এটা বান্দুরার। আমি যখন বান্দুরা পড়েছিলাম তখন এইগুলো প্রত্যেকটা বলেছিলাম, তোমরা এগুলো ভালো করে মনে রাখবে যে কম্পোনেন্ট কোনটা কার। এরকম টাইপের কোশ্চেনও পড়ে যেতে পারে, যে যেমন অ্যাসিমিলেশন, অ্যাকোমোডেশন, অ্যাডাপ্টেশন, এটা যেমন পেঁয়াজ যখন পড়াবো তখন এগুলো ডিটেলসে আরও ভালো করে বলে দেবো। এটা যেমন বন্ধুরা পড়িয়েছিলাম তখন বলেছিলাম সেলফ মোটিভেশন, বিলিভ বা সেলফ কন্ট্রোল বা সেলফ রিয়াকশান, এটা বন্ধুরার কম্পোনেন্টের মধ্যে পড়ছে। আর ব্রুনারের কম্পোনেন্ট হলো অ্যাক্টিভেশন, মেনটেনেন্স অ্যান্ড ডাইরেকশন। তাহলে এটার অ্যান্সার কী হবে, এটার অ্যান্সার হবে এ। এটার অ্যান্সার হলো এ। আশা করি বোঝা গেল। তাহলে আমরা পুরো ব্রুনার কমপ্লিট করে দিলাম। তাহলে আমরা ব্রুনারে কী কী পড়লাম, ব্রুনারের যে লার্নিং, ডিসকভার লার্নিং বলেছে, ডিসকভার লার্নিং বাদে যে নামগুলো আছে প্রবলেম বেসড লার্নিং বা এক্সপেরিমেন্টাল লার্নিং, 21 সেঞ্চুরি লার্নিং, সেই নামগুলো একটু মনে রাখবে। তাছাড়া ব্রুনারের যে স্টেজ সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো ব্রুনার যে স্টেজগুলো দিয়েছে, ইনঅ্যাক্টিভ বা কংক্রিট স্টেজ বা আইকনিক বা পিক্টোরিয়াল স্টেজ বা সিম্বলিক বা অ্যাবস্ট্রাক্ট স্টেজ, যে স্টেজগুলো এগুলো অবশ্যই মনে রাখবে। তাছাড়া এই যে ব্রুনার যে স্পাইরাল কারিকুলামের কথা বলেছে, যে স্পাইরাল কারিকুলামটা কী জিনিস সেটা মনে রাখবে। তাছাড়া কম্পোনেন্ট থেকে অনেকবার কোশ্চেন পড়ে, কম্পোনেন্টগুলো কী কী, অ্যাক্টিভেশন, মেনটেনেন্স, ডাইরেকশান, এই যে কম্পোনেন্টগুলো আছে সেগুলো মনে রাখবে। আর এইরকম টাইপেরই কোশ্চেন তোমাদের পড়বে। তোমরা এগুলো ভালো করে করলে তোমরা ব্রুনার থেকে যে কোনো কোশ্চেন দিলে তোমরা সব পারবে। আশা করি তোমাদের ভালো লেগেছে। আর যদি তোমাদের কোনো কোয়ারি থাকে তাহলে আমাকে মেসেজ করবে, আমি তার উত্তর দেব। আর আমার পড়ানো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর ভিডিওটা লাইকও করে দিও। ধন্যবাদ।